এবার আমরা উৎপাদক সংখ্যা নির্ণয়ের একটা প্রবলেম করব। তো উৎপাদক সংখ্যা আসলে কি, মানে উৎপাদক জিনিসটা কি আসলে? কোন একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাদেরকে বলা হয় ওই সংখ্যাটার উৎপাদক। ওকে, যেমন 20-এর উৎপাদক কি কি, 20কে তাহলে কি কি দ্বারা ভাগ করা যায় সেই জিনিসগুলো হচ্ছে তার উৎপাদক। তাহলে 20-এর উৎপাদক হচ্ছে 1, 2, 4, 5, 10, 20, অর্থাৎ 20-এর উৎপাদক হচ্ছে 6টা। এইটা আমরা হাতে গুনতে পারলাম। বাট যখন বড় বড় ডিজিট দেওয়া থাকবে তখন তার উৎপাদক সংখ্যা আমরা কিভাবে বের করব? এটাও আমরা এই যে এক বা একাধিক জিনিস বাছাই করা সংক্রান্ত যে জিনিস আমরা আলোচনা করেছি এটার উপরে বেসিস করেই আমরা এই প্রবলেমটা করব। তো উৎপাদক মানে হচ্ছে 1 সহ যতগুলো সংখ্যা দ্বারা, যত ধনাত্মক সংখ্যা দ্বারা নইলে ঋণাত্মক সংখ্যা দ্বারা তো ভাগ করা যায়, রাইট? নেগেটিভ আসবে। তো যাই হোক, তো 1 সহকারে যে সকল পূর্ণ সংখ্যা দ্বারা আমার ওই সংখ্যাটাকে ভাগ করা যায় সেগুলিকে বলা হয় তার উৎপাদক। তো যেমন আমি যদি এই প্রবলেমটা বলি যে 1500-এর উৎপাদক সংখ্যা কত, অর্থাৎ 1500-কে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা নির্ধারণ করতে বলা হয়েছে। সংখ্যাগুলো নির্ধারণ করতে বলা হয়নি কয়টি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো প্রথম কাজ হচ্ছে এই 1500-কে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবা। যেমন 1500-কে আমি লিখতে পারি 15 × 100, দিস ইকুয়াল টু 3 × 5 × 2 × 2 × 5 × 5, 3 × 5 = 15, 2 × 4, 4 × 25 100, 1500। ওকে, এখন দেখো এই 1500-এর ক্ষেত্রে এই 1500-এর উৎপাদক কি কি আসলে? 2 কিন্তু এই 1500-এর একটা উৎপাদক, 3 কিন্তু এই 1500-এর একটা উৎপাদক, 5 কিন্তু এই 1500-এর উৎপাদক। আবার যদি আমি এরকম চিন্তা করতাম যে 3 আর 5 নিব, আমি এই 3 × 5 = 15 কিন্তু এটা একটা উৎপাদক। আমি যদি চিন্তা করতাম যে না 3, 5, 2 নিব, এটাও একটা উৎপাদক। আমি চিন্তা করলাম যে না 3, 5, 2, 2 নিব, এই কয়টার গুণফলে কিন্তু এটা উৎপাদক, রাইট? অর্থাৎ আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এরকম যে এই ডিজিটগুলো থেকে এক বা একাধিক ডিজিট যতভাবে বাছাই করা যায় ততটা উৎপাদক এখানে পাওয়া সম্ভব, 1 ব্যতীত। কিন্তু এখানে মনে রাখবা এখানে কোনো উৎপাদকই কিন্তু 1 নাই, রাইট? 1টা আমার বাদ আছে। তাহলে এখানে আমি যেটা করছি যে 2 এর সমান অথবা 2 এর থেকে বড় যতগুলো উৎপাদক আছে সেগুলো বের করতে চাচ্ছি, রাইট? তাহলে আমার এখানে 1 বাদে উৎপাদক সংখ্যা, তাহলে এখানে এর অর্থ হচ্ছে এক বা একাধিক ডিজিট মানে বাছাই করার উপায়। তাহলে 1 বাদে উৎপাদক সংখ্যা এটা ইকুয়াল, তাহলে কি হবে দেখো 3 আছে কয়টা? একটা, 1 + 1, এটা আমরা জানি। প্রত্যেকটা ওই যে এক বা একাধিক জিনিস বাছাই করার যে কনসেপ্ট আমাদের আলোচনা করেছি আমরা, যে যতগুলো প্রকারের জিনিস আছে, যতটা করে জিনিস আছে তাদের সাথে এক এক করে যোগ হবে আর লাস্টে গিয়ে 1 বিয়োগ হবে, রাইট? তাহলে 5 আছে কয়টা? 3টা, 3 + 1। 2 আছে কয়টা? 2টা, 2 + 1, লাস্টে গিয়ে কি হবে? একটা 1 বিয়োগ হবে। এক বা একাধিক জিনিস বাছাইয়ের ক্ষেত্রে ওই যে একটা নিব না ওই না একটা ঘটনা আছে যেটার ক্ষেত্রে কোনো ডিজিটই বাছাই করা হয় না, ওই 1টা কিন্তু বাদ। ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু, তাহলে 4 3 4 12 24 - 1 = 23। তাহলে 1 বাদে এই 1500 টোটাল 23টা উৎপাদক আছে। তাহলে অতএব 23 বলছে 1500, সরি, অতএব 1500-এর উৎপাদক সংখ্যা সমান সমান 23 + 1। এই 1টা আবার কেন যোগ করলাম? 1টা যোগ করলাম হচ্ছে এখানে 1 বাদে উৎপাদক সংখ্যা বের করা ছিল, তাহলে 1টাও কিন্তু 1500-এর একটা উৎপাদক। সো দিস ইকুয়াল টু 24। ওকে, তো এই উৎপাদক এবং প্রকৃত উৎপাদক নিয়ে অনেকের কনফিউশন আছে। তো উৎপাদক মানে হচ্ছে যে 1 সহকারে যতগুলো সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করা যায় সেটা হচ্ছে তার উৎপাদক সংখ্যা। ক্লিয়ার? তো এটা গেল উৎপাদক সংখ্যা। আমি যদি বলতাম প্রকৃত উৎপাদক, প্রপার ডিভিজন, একটা হচ্ছে ডিভিজন আর একটা হচ্ছে প্রপার ডিভিজন। প্রপার ডিভিজন মানে কি জানো? কোন একটা সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোকে বলা হয় প্রপার ডিভিজন বা প্রকৃত উৎপাদক। তাহলে 1500 দেখো আমার যখন এখানকার সবকটা ডিজিট বাছাই হয়েছে এটা কিন্তু 1500, অর্থাৎ যখন 3522555 বাছাই হয়েছে
দ্যাট মিনস 1500 বাছাই হয়েছে, ওইটা কিন্তু প্রকৃত উৎপাদক না। প্রকৃত উৎপাদক হচ্ছে ওই সংখ্যা বাদে। তাহলে অতএব প্রকৃত উৎপাদক সংখ্যা ইকুয়াল টু 24 মাইনাস 1 ইকুয়াল টু 23। এই হচ্ছে উৎপাদক সংখ্যা এবং প্রকৃত উৎপাদক সংখ্যা বের করার কিছু কনসেপ্ট আর কি। ওকে, তাহলে আমরা এর আগে সমাবেশ নিয়ে যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে গ্রুপে বিভক্তিকরণ করিয়েছি, এক বা একাধিক জিনিস বাছাই করলাম, ত্রিভুজ গঠন করেছি, চতুর্ভুজ গঠন এখনো করা হয়নি, সরলরেখা গঠন করেছি, ছেদবিন্দু বের করেছি ইত্যাদি আর কি। তো আমি আজকে আরো কিছু জিওমেট্রিক প্রবলেম করাবো যেগুলো অনেক মজার প্রবলেম। সেটা হচ্ছে, মনে করো যে একটা বিয়ের অনুষ্ঠানে 50 জন ব্যক্তি দাওয়াত খেতে এসছে, সবাই আত্মীয় স্বজন, সবাই নিজেদের আত্মীয় হয়। আর প্রশ্ন হচ্ছে 50 জন অতিথি কতভাবে নিজেদের মধ্যে হ্যান্ডশেক করতে পারে। আমি এখানে ধরে নিলাম যে এই 50 জন অতিথিদের মাঝে কেউ যমজ না, মানে দেখতে একই রকম না। দুইজন ধরে নাও যমজ ভাই আছে, দেখতে একই রকম, হাইট একই রকম, বাট কণ্ঠ আলাদা করতে পারছে না সে। তখন মনে করো এই অতিথিদের মাঝে এখানে আছে এক ভাই আর এখানে একজন আছে, মনে করো মাঝে আরো অনেক অতিথিবৃন্দ আছে আর কি। তুমি মনে করো হ্যান্ডশেক করতে গেছো, আমি বলেছি যে কতগুলো ভিন্ন ভিন্ন হ্যান্ডশেক এখানে করা যায়। তুমি এর সাথে মনে করো একবার হ্যান্ডশেক করলা, করার পর আমরা দেখো এই ভাইয়ের সাথে দেখো যে এর সাথে তো করেছি একই রকম দেখতে, হাইটও একই রকম, কথাবার্তা হয়নি ততক্ষণ পর্যন্ত। হয়তো তুমি কণ্ঠ আলাদা করতে পারো, বাট বাহ্যিক অ্যাপিয়ারেন্সে এদেরকে আলাদা করতে পারবে না। তাহলে আমি বললাম যে এর মধ্যে কোনো যমজ ভাই বোন নাই, মানে যমজ নাই আর কি, সোজা হিসাবে। দ্যাট মিনস 50 জন অতিথি ভিন্ন ভিন্ন। তাহলে হ্যান্ডশেক করার জন্য কি প্রয়োজন? আমি এখানে দুইভাবে হ্যান্ডশেকের ঘটনা ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে এরকম যে মনে করেন এখানে 50 জন আছে, এক প্রথম জন, এটা দ্বিতীয় জন, এটা তৃতীয় জন, এটা চতুর্থ জন, এটা পঞ্চম জন, এরকম করতে করতে এখানে 50 জন আছে। আমি এটা এইভাবে চিন্তা করতে পারি, এই প্রথম ব্যক্তি এই 49 জনের সাথে হ্যান্ডশেক করবে। তাহলে প্রথম জনের হ্যান্ডশেক করার উপায় হচ্ছে 49। দ্বিতীয় ব্যক্তি কতজনের সাথে হ্যান্ডশেক করবে? তুমি চিন্তা করে দেখো, দ্বিতীয় জন কিন্তু ইতিমধ্যে এর সাথে হ্যান্ডশেক করেছে, তাহলে এর সাথে হ্যান্ডশেক করার প্রয়োজন নাই, রাইট? তাহলে কি করতে হবে? এই দ্বিতীয় জন এই হ্যান্ডশেক করবে পরের জনগুলোর সাথে, কারণ এর সাথে একবার হ্যান্ডশেক হয়ে গেছে। তাহলে এরপরে কয়জন আছে? 48 জন। তাহলে দ্বিতীয় জন করবে 48 জনের সাথে হ্যান্ডশেক। এবারে তৃতীয় জনের সাথে এর কিন্তু হ্যান্ডশেক হয়ে গেছে, এরও হ্যান্ডশেক হয়ে গেছে, সুতরাং এদের সাথে হ্যান্ডশেক করবে না সে। তাহলে কার সাথে হ্যান্ডশেক করবে? সে পরবর্তী 47 জনের সাথে হ্যান্ডশেক করবে। তাহলে এখানে করবে সে 47 জনের সাথে হ্যান্ডশেক। এইরকম করতে 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 এখানে যে 49তম যে গেস্ট আছে সে কি করবে? সে আগের সবার সাথে হ্যান্ডশেক করা হয়ে গেছে তার, রাইট? তাহলে এ করবে কি? হ্যান্ডশেক করবে শুধু এটার সাথে, দ্যাট মিনস একজনের সাথে। তাহলে এখন দেখো এইটা ইকুয়াল টু, একটু উল্টে দেখি, 1 + 2 + 3 + 4 প্লাস এরকম করতে করতে 49। তোমরা জানো 1 + 2 + 3 + 4 + 5 এইভাবে চলতে চলতে n পর্যন্ত গেলে আপ টু n এর টার্ম, এই সামেশনটা হয় ক্লাস 9 10 এ শিখেছো, n * n + 1 / 2, রাইট? তাহলে এখানে আছে আমার 49। তাহলে 49 যদি হয় n এর মান, তাহলে n এর মান যদি 49 বসাই, তাহলে 49 * 49 + 1 / 2, this equal to 49 * 50 / 2, এবং এটাকে লেখা যায় 50c2। দিস ইজ দ্য কম্বিনেটরিক্স। কত সুন্দর জিনিস দেখো, যে এটা 50c2 মানে কি? অধক্রমে দুইটা পূর্ণ সংখ্যা 50 থেকে ডিভাইডেড বাই যে কটা পূর্ণ সংখ্যা তার ফ্যাক্টরিয়াল, 2 এর ফ্যাক্টরিয়াল মানে 2। এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবারে দেখো 50c2, হোয়াট ডু ইউ মিন বাই 50c2? 50c2 মিন্স যে দুইটা জিনিস নিয়ে তোমার দল গঠন করতে হবে, দুইটা জিনিস নিয়ে একটা ব্যবস্থা তৈরি করতে হবে। কয়জন থেকে? 50 জন থেকে। ঘটনা কিন্তু তাই যে আমি 50 জন অতিথিদের মাঝে কতগুলো হ্যান্ডশেক করতে পারি, এর অর্থ হচ্ছে 50 জন থেকে যে কোনো 2 জন বাছাই করার উপায়। তাহলে 50 জন ব্যক্তি থেকে 2 জন ব্যক্তি বাছাই করার উপায় হচ্ছে 50c2। ওকে, এটা অ্যান্সার হয়ে গেল।
এবার আসি আমরা আরেকটা সুন্দর প্রবলেমে। এবার মনে করো তোমাকে এই ধরনের একটা প্রবলেম দেওয়া হলো, সে তুমি রাজশাহী থেকে ঢাকায় যাবা রেলপথে যাওয়ার জন্য রাজশাহী স্টেশন থেকে তোমার ঢাকা স্টেশন পর্যন্ত টোটাল স্টেশন আছে 25টা। রাজশাহী ইউনিভার্সিটি, হরিয়ান স্টেশন, বীরপুকুর স্টেশন, আরানি স্টেশন, সারদা স্টেশন, এই আব্দুলপুর, তারপরে তোমার হচ্ছে সিরাজগঞ্জ, উল্লাপাড়া, এগুলো মনে করা হচ্ছে স্টেশনের নাম আর কি। তো তুমি এইভাবে ঢাকায় যাবা। আমার প্রশ্ন হচ্ছে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত কয়টা স্টেশন? 25টা স্টেশন। প্রশ্ন হচ্ছে লোকাল ট্রেন মনে করো যে একটা ট্রেন প্রত্যেকটা স্টেশনে থামবে। এখন আমার প্রশ্ন হচ্ছে রেল কর্তৃপক্ষকে মোট কত প্রকারের টিকিট বানাতে হবে? যে টিকিটগুলো তোমরা কিনতেছ, যে মনে করো যে এখানে তোমার রাজশাহী, এটা হচ্ছে 1 নম্বর স্টেশন, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি স্টেশন, দ্যাট মিনস 2 নম্বর স্টেশন, এটা হচ্ছে হরিয়ান স্টেশন, এটা হচ্ছে 3 নম্বর স্টেশন, এটা হচ্ছে সারদা স্টেশন, এটা হচ্ছে আব্দুলপুর স্টেশন, এটা 4, এটা 5 নম্বর স্টেশন। এইভাবে চলতে চলতে এটা মনে করো এয়ারপোর্ট স্টেশন, ক্যান্টনমেন্ট, তারপরে কমলাপুর। এটা হচ্ছে 25তম স্টেশন, এটা 24তম স্টেশন, এটা হচ্ছে 23তম স্টেশন। আমার প্রশ্ন হচ্ছে রেল কর্তৃপক্ষকে কত প্রকারের টিকিট বানাতে হবে? খুবই সুন্দর প্রশ্ন। এখন রাজশাহী রেল কর্তৃপক্ষ রাজশাহী স্টেশন থেকে যাত্রীদেরকে টিকিট দেওয়ার জন্য কত প্রকার টিকিট বানাতে হবে চিন্তা করো। রাজশাহী থেকে সে রাজশাহী ইউনিভার্সিটির জন্য টিকিট কাটতে পারে, একটা যাত্রী থাকতেই পারে যে রাজশাহী ইউনিভার্সিটিতে নামবে, হরিয়ানায় নামতে পারে, সে সারদায় নামতে পারে, সে আব্দুলপুর নামতে পারে, সে এয়ারপোর্টে নামতে পারে, সে ক্যান্টনমেন্টে যাত্রী হতে পারে, সে কমলাপুর স্টেশনে যাত্রী হতে পারে। লক্ষ্য করে দেখো তাহলে রাজশাহী থেকে কত প্রকার টিকিট দিতে হবে। রাজশাহী থেকে তো রাজশাহী স্টেশনের জন্য টিকিট দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে রাজশাহী থেকে টিকিট দিতে হবে বাকি 24টা স্টেশনের জন্য। দ্যাট মিনস এই স্টেশন থেকে তোমাকে 24 প্রকারের টিকিট বানাতে হবে। তাহলে দ্বিতীয় স্টেশন রাজশাহী ইউনিভার্সিটি স্টেশন থেকে কমলাপুর স্টেশন থেকে দিতে হবে 23 প্রকারের টিকিট। এখানে দিতে হবে 23 প্রকারের টিকিট, কারণ 23টা স্টেশনেরই যাত্রী আমরা উঠতে পারে। তাহলে এখানকার জন্য বানাতে হবে 22টা টিকিট। লাস্ট ক্যান্টনমেন্ট স্টেশনে গিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট, তাহলে এই ক্যান্টনমেন্টের একজন যাত্রী করবে কি ওই দিকে যাওয়ার জন্য কমলাপুর স্টেশনের জন্য টিকিট কাটতে পারে। তাহলে দ্যাট মিনস এখানে হচ্ছে একটা, এরপরে আর কোনো স্টেশন নাই। তাহলে প্রশ্ন হচ্ছে রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার জন্য টোটাল টিকিট দিতে হবে কত প্রকারের? 24 প্লাস 23 প্লাস 22 প্লাস এরকম করতে করতে 1 পর্যন্ত। অতএব দিস ইকুয়াল টু 24 ইন্টু 25 ডিভাইড বাই 2, দিস ইকুয়াল টু 25C2। এটাই একটা জিনিস চিন্তা করো, 25C2 মানে কি? আসলে যে কোনো দুইটা স্টেশনের মাঝেই একটা টিকিট বিক্রি হয়। হয় রাজশাহী থেকে সে আক্কেলপুর যাবে, আব্দুলপুর যাবে, অথবা সে রাজশাহী থেকে সারদা যাবে। দ্যাট মিনস টিকিট বানাইতে হয় সবসময় দুইটা স্টেশনের জন্য, যে কোনো দুইটা স্টেশন। তাহলে 25টা স্টেশনের মধ্যে দুইটা স্টেশন বাছাই করা যায় 25C2 ভাগ। এখানে ছোট্ট একটা পিন আছে। পিনটা কি? পিনটা হচ্ছে যদি আমি বলতাম রাজশাহী থেকে ঢাকায় যাওয়া আসার জন্য এই রেল অথরিটিকে কত প্রকারের টিকিট বানাতে হবে, তুমি চিন্তা করো। যাওয়ার জন্য 25C2 উপায়, আবার আসার জন্য তো আবার এই টিকিটগুলো নিয়ে এসে তারা ফেরত আসতে পারবে না, রিটার্ন টিকিট কাটতে হবে। আবার রিটার্ন আবার অনুরূপভাবে এতটা টিকিট বানানো যায়। তাহলে যাওয়া আসার জন্য মোট টিকিটের সংখ্যা ইকুয়াল টু 2 ইন্টু 25C2। ক্লিয়ার? তাহলে আমি আসলে এখানে কি করছি, তোমাদেরকে আমি কিন্তু জিওমেট্রিক প্রবলেম করাতে চাইছি। আমি এই দুটা প্রবলেম করালাম কারণ এগুলোর সাথে ওগুলো মিল আছে। বলছি যে কাজটা করব, সে একটা সমতলে কিছু সরল লেখা আছে। কিছু সরল লেখা বলতে মনে করো 20টা সরল লেখা আছে। তার মধ্যে তোমাকে শর্ত দিয়ে দিলাম যে কোনো 5টা সরল লেখায় সমান্তরাল না, বা কোনো 3টা সরল লেখায় সমান্তরাল না, বা 3টি সরল লেখা একই বিন্দুতে ছেদ করে না। যেমন অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি সমতলে 20টি সরল রেখা আছে, কোনো দুটি একই ভুল বলেছি, সমান্তরাল নয়। আবার কোনো 3টি সরল রেখা একই বিন্দুতে ছেদ করে না। প্রশ্ন হচ্ছে কতগুলো ছেদ বিন্দু বের করা সম্ভব? চিন্তা করো, ব্যাপারটা হচ্ছে এরকম। 20টা সরল রেখার মধ্যে
কোনো দুইটা সরলরেখা এরকম অবস্থায় নাই, আবার কোনো তিনটা সরলরেখা একই বিন্দুতে ছেদ করে না। অর্থাৎ আমার যে 20টা সরলরেখা দেওয়া আছে, এই 20টা সরলরেখার মধ্যে এই কেসটাও ইনক্লুডেড না, এই কেসটাও ইনক্লুড না। তার মানে কি, আমার 20টা সরলরেখা আছে এলোমেলো ভাবে, এইভাবে এইভাবে এইভাবে। তাহলে চিন্তা করো, ছেদবিন্দু, হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারসেক্ট পয়েন্ট? দ্যাট মিনস যে যদি দুইটা সরলরেখা, যে কোনো দুইটা সরলরেখার একটা ছেদবিন্দু তৈরি হবে, যদি তারা প্যারালাল না হয়, যদি তারা সমান্তরাল না হয়, আবার যদি তিনটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ না করে, তাহলে একটাই কিন্তু ছেদবিন্দু পাওয়া যাবে। দেখা গেল 20টা সরলরেখায় এই একটা বিন্দু দিয়ে গেল, এরকম ভাবে একটা বিন্দু, তাহলে ছেদবিন্দু কয়টা? একটা। সো আমরা দেখব এই 20টা সরলরেখা থেকে যে কোনো দুইটা বিন্দু বাছাই করার উপায় হচ্ছে একটা ছেদবিন্দু। দ্যাট মিনস এই সরলরেখা মিলে একটা ছেদবিন্দু, এটা একটা ছেদবিন্দু তৈরি করে, এটা একটা ছেদবিন্দু, এটা একটা ছেদবিন্দু। তাহলে যে কোনো দুটো সরলরেখার মাঝে একটা ছেদবিন্দু পাওয়া সম্ভব। তাহলে 20টা সরলরেখা থেকে দুইটা সরলরেখা কত হয় বাছাই করা যায়? 20C2, এটাই आंसर। এবার আমি প্রশ্ন দিলাম এরকমই, এর আগে একটা দিয়েছি, এটা মনে করো 2 নম্বর প্রবলেম। এটা একটি সমতলে 20টি সরলরেখা আছে, যার মধ্যে 5টি সরলরেখা পরস্পরের সমান্তরাল এবং 4টি সরলরেখা একই বিন্দুতে ছেদ করে। প্রশ্ন হচ্ছে কতগুলো ছেদবিন্দু বের করা সম্ভব? অসাধারণ একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন। চিন্তা করো, 5টি সরলরেখা পরস্পরের সমান্তরাল, কেসটা হচ্ছে এরকম 1 2 3 4 5, আবার 4টা একই বিন্দুতে ছেদ করে। এই মনে করো 2, এই মনে করো 3, এই মনে করো 4। দ্যাট মিন্স একটা বিন্দুতে ছেদ করে এই 4টা সরলরেখা। এখানে কিন্তু টোটাল 4টা সরলরেখা আছে। এখন আমার প্রশ্ন যে এই 20টা সরলরেখা দ্বারা কয়টি ছেদবিন্দু বের করা সম্ভব? প্রথমত তোমরা চিন্তা করবা, এই সব কিছুই চিন্তা করার প্রয়োজন নাই। চিন্তা করবে এরকম ভাবে, যে কোনো দুইটি সরলরেখার একটি ছেদবিন্দু তৈরি হয়। তাহলে তোমরা বলো 20টি সরলরেখা থেকে যে কোনো দুইটা সরলরেখা বাছাই করার উপায় 20C2। দ্যাট মিন্স এতগুলো ছেদবিন্দু হওয়ার কথা ছিল, কিন্তু কথা দিয়ে কথা রাখেনি। কিভাবে? আমার বলা আছে 5টা সরলরেখা সমান্তরাল। আরে ভাই, এখান থেকে যদি দুইটা সরলরেখাকে বাছাই করি তাহলে কি ছেদবিন্দু বাড়াবে? কখনোই বাড়াবে না। তাহলে কি করব আমি? এই 5টা সরলরেখা থেকে যে কোনো দুটো বিন্দু বাছাই করার উপায় হচ্ছে 5C2। কিন্তু এইটা ছেদবিন্দুর সংখ্যা না, এই বাছাইও এর অন্তর্ভুক্ত, তাহলে মাইনাস। এবার আসো, এই 4টা থেকে যে কোনো দুইটা সরলরেখা বাছাই করা যায় 4C2 ভাবে। 4C2 মানে কিন্তু 6। তাহলে তোমরা সত্যি করে একটা কথা বলো আমাকে, এই 4টা সরলরেখা কি 6টা বিন্দুতে ছেদ করেছে নাকি একটা বিন্দুতে ছেদ করেছে? একটা বিন্দুতে ছেদ, 6টা বিন্দুতে ছেদ করে নাই। তার মানে আরো 4C2 বাদ। 4C2 বাদ যদি দাও তাহলে এই ছেদবিন্দুটাও কিন্তু বাদ চলে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? একটা ছেদবিন্দু থাকে সেটা এখানে অ্যাড করতে হবে। তাহলে এটাই হচ্ছে आंसर। এবার আমি যেটা করব সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা গ্রিড, n/n অর্ডারের গ্রিড বা m/n অর্ডারের গ্রিড দিয়ে তোমাদেরকে আমি বর্গক্ষেত্র কয়টা হয়, সামান্তরিক কয়টা হয়, আয়তক্ষেত্র কয়টা হয় এগুলো দেখাবো। তো লক্ষ্য করো, প্রথম প্রশ্ন হচ্ছে, মনে করো যে এখানে এইরকম 5টা সমান্তরাল সরলরেখা, এই 5টা সমান্তরাল সরলরেখাকে আবার এই 4টি সমান্তরাল সরলরেখা দ্বারা মনে করো এইভাবে ক্রস করালাম। আমার প্রশ্ন হচ্ছে এখানে টোটাল কয়টি সামান্তরিক বিদ্যমান? তাহলে এই চিত্রে কয়টি সামান্তরিক আছে? ভেরি গুড, এগুলো সবই সমান্তরাল, এগুলো সবই সমান্তরাল। এখন প্রশ্ন হচ্ছে সামান্তরিক অঙ্কন করার জন্য কি প্রয়োজন তোমার? লক্ষ্য করে দেখো যে আমার সামান্তরিক কিভাবে তৈরি হয়েছে। দেখো, আমি যদি এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু নিই, এদের যোগফল কিন্তু একটা সমান্তরিক। এবং এই সমান্তরিকটা অঙ্কন করতে গিয়ে কোন কোন সরলরেখা কাজ করেছে? দেখো, এই সরলরেখাটা কাজ করেছে, এই সরলরেখাটা কাজ করেছে, এই সরলরেখাটা কাজ করেছে, আর এই সরলরেখাটা কাজ করেছে। দ্যাট মিন্স সমান্তরিক অঙ্কন করার জন্য 4টা সরলরেখা দরকার। এই বরাবর 2টা সমান্তরাল সরলরেখা লাগবে, আবার এই বরাবর 2টা সমান্তরাল সরলরেখা। এখন আমাকে বলো, এই বরাবর সমান্তরাল সরলরেখা কয়টা? 5টা। এই 5টা থেকে যে কোনো 2টা সরলরেখা বাছাই করতে হবে।
দ্যাট মিনস এই বরাবর এই 5টা থেকে যে কোনো দুইটা সরলরেখা বাছাই করা যায় 5C2 ভাবে, এবং এই 4টা সরলরেখা থেকে যে কোনো দুইটা সরলরেখা বাছাই করা যায় 4C2 ভাবে। অতএব মোট সামান্তরিকের সংখ্যা তাহলে সামান্তরিক অঙ্কন করলাম আমরা। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, মনে করো আমি গ্রিড নেব। এবার এই গ্রিডে কতগুলো স্কোয়ার বের করা সম্ভব, অর্থাৎ বর্গক্ষেত্র করা যায়, কয়টি আবার সামান্তরিক অঙ্কন করা যায়, এটা করব। প্রথম কাজ হচ্ছে এরকম একটা গ্রিড নিলাম, এটাকে বলা হয় 4x4 গ্রিড। প্রশ্ন এখানে আমার কয়েকটা। একটা প্রশ্ন হচ্ছে এই 4x4 গ্রিডে মোট কয়টি আয়তক্ষেত্র আছে। একবার আয়তক্ষেত্র, আরেকটা বলা হয় প্রপার রেক্ট্যাঙ্গুলার, শুধু রেক্ট্যাঙ্গুলার, অনলি রেক্ট্যাঙ্গুলার, আরেকটা হচ্ছে প্রপার রেক্ট্যাঙ্গুলার। যদি রেক্ট্যাঙ্গুলার বলে শুধু, তাহলে তোমাকে বুঝতে হবে বর্গক্ষেত্রগুলোর সহ যত আয়তক্ষেত্র তৈরি করা যায়। প্রপার রেক্ট্যাঙ্গুলার মানে হচ্ছে যেগুলো বর্গক্ষেত্র সেগুলো বাদ, রাইট? তাহলে আমরা এখানে প্রশ্ন করব হচ্ছে, প্রথম প্রশ্ন, কয়টি আয়তক্ষেত্র আছে। চিন্তা করে দেখো, এখানে কিন্তু গ্রিড আছে আমার 4x4। তাহলে এটা হচ্ছে 1 নম্বর গ্রিড, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখানে 2, 3, 4, 4x4 অর্ডারের গ্রিড। প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্র কয়টা অঙ্কন করা যায়। আয়তক্ষেত্র তৈরির জন্য সেম কেস। লক্ষ্য করে দেখো, এদিক বরাবর 1, 2, 3, 4, 5টি সরলরেখা আছে। উলম্ব বরাবর কয়টা সরলরেখা আছে লক্ষ্য করো। উলম্ব বরাবর আমার সরলরেখা আছে 1, 2, 3, 4, 5টি সরলরেখা আছে। চিন্তা করে দেখো, একটু আগেই আমরা যখন সামান্তরিক অঙ্কন করেছিলাম বলেছিলাম যে আমার উলম্ব বরাবর বা এই বরাবর যে কোনো মানে সমান্তরাল সরলরেখা যদি থাকে, যে কোনো দুইটা সরলরেখা বাছাই করতে হবে। এই বরাবর যে কোনো দুইটা সরলরেখা বাছাই করলে একটা সামান্তরিক উৎপন্ন হয়। একটু আগে আমি করেছি একটা প্রবলেম। এখানেও সেম কেস। এখানকার যে কোনো দুইটা সরলরেখা যদি তুমি বাছাই করো, তুমি বাছাই করলে হচ্ছে এই সরলরেখাটা এবং এই সরলরেখাটা। চোখ বন্ধ করে তুমি মনে করো বাছাই করলে হচ্ছে এইটা আর এইটা। এখন আমার প্রশ্ন, এই যে বাছাই করলাম, এই দিক বরাবর দুইটা সরলরেখা, এই দিক বরাবর দুইটা সরলরেখা বাছাই করলাম, দেখি এরা কোনো আয়তক্ষেত্র তৈরি করে কিনা। ঠিক আছে, দেখি এটাকে আমরা বর্ধিত করে দিই। দিতে এই যে দেখো, এখানে আসবে আর এ আসবে এখানে, কারণ আমি এখান থেকে আবার এখানে আসবো। দ্যাট মিন্স এটাকে বর্ধিত করে দিলাম, এটাকে বর্ধিত করে দিলাম এভাবে, এইটাকে বর্ধিত করে দিলাম। সরি, আমি এটা বাছাই করেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি এটা বাছাই করার দেখালাম যে ঠিক আছে এই দুটো বাছাই করবো আমি। এই যে এটা বাছাই করলাম, তাহলে আর মিশাতে হলো না। তাহলে এইটা আর এটা বাছাই করলে তাহলে এই দিক থেকে আমি বর্ধিত করে দিলাম। এবার যদি আমি এই যে এই দুটাকে বর্ধিত করে দিই এইভাবে, তাহলে একই কালারের পেন দিয়ে আমি বর্ধিত করে দিই। তাহলে এটাকে যদি বর্ধিত করে দিই তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা দেখো। আয়তক্ষেত্র কোনটা? আয়তক্ষেত্র হচ্ছে তোমার এই যে এটা। এটা যদি এ দিই, এটা যদি বি দিই, এটা যদি সি দিই, এটা যদি ডি দিই, তাহলে এ বি সি ডিটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রও বটে, কিন্তু আমি চাইছি আয়তক্ষেত্র। এখন যদি বলতাম এইটা এটা বাছাই করতাম তাহলে আয়তক্ষেত্র হতো এটা, রাইট? তাহলে চিন্তা করে দেখো, আয়তক্ষেত্র তৈরি করার জন্য যেটা করতে হলো, যেমন এখানে গ্রিড সংখ্যা যত, উলম্ব বরাবর সরলরেখা আছে তার থেকে একটা বেশি। অনুরূপভাবে এই বরাবর গ্রিড সংখ্যা যত, এই দিকেও সরলরেখা আছে একটা বেশি। তার মানে কি, যদি আমার 4x4 অর্ডারের গ্রিড হয় তাহলে আমার আসতেছে কত? 5টা উলম্ব বরাবর 5টা সরলরেখা দেখতে পাচ্ছি। তাহলে 5টি সরলরেখা থেকে যে কোনো দুইটা সরলরেখা বাছাই করা যায় 5C2 ভাবে, ইনটু এই বরাবর 5টি সরলরেখা ছিল, সেখান থেকে দুইটা সরলরেখা বাছাই করা যায় 5C2 ভাবে। দ্যাট মিন্স দিস ইকুয়াল টু 4 + 1C2, ইচ্ছা করে লিখলাম, আবার 4 + 1C2 ইচ্ছা করে লিখলাম। কারণ কি জানো, এই চার্ট নির্দেশ করতেছে আমার কয়টা গ্রিড দেওয়া আছে, আর কত বাই কত অর্ডারের গ্রিড। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, ফর n/n গ্রিড নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু কি হবে? চিন্তা করো, আমার এদিকে যখন nটা গ্রিড থাকবে তাহলে সরলরেখা থাকবে এই বরাবর টোটাল n+1 সংখ্যক। তাহলে n+1 সংখ্যক থেকে দুইটা সরলরেখা বাছাই করা যায়, n+1C2 ভাবে, ইনটু
আবার এই বরাবরও আছে আবার n সংখ্যক। সরলরেখা কয়টা? n সংখ্যক গ্রিড থাকলে সরলরেখা হচ্ছে একটা বেশি। দ্যাট মিন্স n plus 1 c2 সংখ্যক। দিস এক্সপ্রেসড বাই এরকম যে n plus 1 c2 মানে কি n plus 1 into n divided by factorial 2 সমাবেশের কনসেপ্ট অনুসারে তোমরা জানো এটা into আবারও n plus 1 into n divided by factorial 2 this equal to এটাকে লেখা যায় n square into n plus 1 whole square divided by 4 দেখো তো মনে পড়ে what is this? This is the summation of 1 cube plus 2 cube plus 3 cube plus 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 n cube তার মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল বোঝায়। তার মানে আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার সংখ্যা নির্দেশ করানোর অর্থ হচ্ছে n বাই n অর্ডারের গ্রিডের ক্ষেত্রে সেটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল নির্ণয় করা বোঝায়। আর তোমার রেক্ট্যাঙ্গুলার নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট মনে রাখবা এটা। কেন এটা মনে রাখতে বলছি জানো? এই জন্যই আমি যদি এটা n বাই n অর্ডারের গ্রিড না দিতাম m বাই n অর্ডারের গ্রিড দিলাম, মনে করো এরকম। প্রশ্ন হচ্ছে যে এটা কিন্তু 5 বাই 3 অর্ডারের গ্রিড, তাহলে এটা হচ্ছে 5 বাই 3 অর্ডারের গ্রিড। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কয়টা? 5 না, এখানে দিলাম m বাই n, ধরুন এটা m আর এটা হচ্ছে n, অর্থাৎ এটা 1 নম্বর গ্রিড, এটা 2 নম্বর গ্রিড, এটা 3 নম্বর গ্রিড, এরকম করতে করতে এটা হচ্ছে m নম্বর গ্রিড। তাহলে এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর, এটা হচ্ছে n নম্বর গ্রিড। তাহলে চিন্তা করে দেখো এখানে যে গ্রিড, এখানে ঘর যদি থাকে m সংখ্যক তাহলে সরলরেখা থাকবে একটা বেশি। দ্যাট মিন্স m plus 1, তাহলে m plus 1 সংখ্যক সরলরেখা থেকে যে কোনো দুটো সরলরেখা তোমাকে বাছাই করতে হবে। m plus 1 c2 ইনটু এবারে এই বরাবর কয়টা সরলরেখা আছে? ঘর আছে তোমার 3টা, সরলরেখা আছে 1 2 3 4টা। দ্যাট মিন্স একটা বেশি, মানে n সংখ্যক থাকলে n plus 1 c2 এটাই হবে m বাই n অর্ডারের গ্রিডের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল তৈরি করার উপায়, অর্থাৎ আয়তক্ষেত্র তৈরি করার মোট উপায়। m plus 1 c2 into n plus 1 c2। ওকে, এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র তৈরি করার নিয়ম। এবার আমরা চলে যাব হচ্ছে কতগুলো বর্গক্ষেত্র তৈরি করা যায়। প্রথমত আমি একটা 4x4 অর্ডারের গ্রিড নিচ্ছি, সে এইটা। দ্যাট মিন্স এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। ধরে নিলাম এই গ্রিডগুলোর প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার করে, তাহলে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে যে এখানে কতগুলো বর্গক্ষেত্র অঙ্কন করা যায়। তো প্রথমত আমি এটাকে তোমাকে ভাঙিয়ে ভাঙিয়ে করে দেখাবো, তারপরে কম্বিনেটরিজ দিয়ে দেখাবো যে আসলে বর্গক্ষেত্র কত হয়। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি বিভিন্নভাবে বর্গক্ষেত্র তৈরি করতে পারি। এভাবে হেডিং দিলাম, এটা দিলাম হচ্ছে সাইড লেন্থ, আর এটা দিলাম হচ্ছে নাম্বার অফ স্কয়ার। আমি প্রথমত দিলাম সাইড লেন্থ যদি 1 সেন্টিমিটার করে হয়, দ্যাট মিন্স 1 সেন্টিমিটার সাইড লেন্থ বিশিষ্ট কতগুলো স্কয়ার তৈরি করা যায়। চিন্তা করে দেখো, সাইড লেন্থ 1 সেন্টিমিটার হলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এই বরাবর আছে আবার 1 2 3 4, তাহলে এখানে টোটাল আছে 4 4 16। দ্যাট মিন্স এই বরাবর 4টা, এই বরাবর 4, তাহলে এখানে আছে 4 into 4 সংখ্যক, দ্যাট মিন্স 16টা। দিস ইকুয়াল টু 4 স্কয়ার সংখ্যক। তাহলে 1 সেন্টিমিটার লেন্থ বিশিষ্ট স্কয়ার পাওয়া যাবে এখানে টোটাল 16টা। এমনি গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এবারে আমি নিব 2 সেন্টিমিটার লেন্থ বিশিষ্ট স্কয়ার কয়টা পাওয়া যায়। 2 সেন্টিমিটার মিন্স চিন্তা করে দেখো আমি কি করতে পারি, আগে এই বরাবর দেখব, 1 এই একটা, আবার দেখো এই 2, এই হচ্ছে তোমার 3, তাহলে কি হলো এই বরাবর 2 সেন্টিমিটার বিশিষ্ট স্কয়ার হবে তোমার 3টা ইনটু, এবার আমরা দেখব এই বরাবর কয়টা আছে। এই বরাবর আছে দেখো 1 এই 2, এই হচ্ছে তোমার 3, তাহলে এই বরাবর 3টা, এই বরাবর 3টা, তাহলে টোটাল হবে 3 into 3 সংখ্যা। দিস ইকুয়াল টু 9 ইকুয়াল টু 3 স্কয়ার সংখ্যা।
এবার আসো, যদি সাইড লেন্থ হয় 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার লেন্থ বিশিষ্ট কয়টি বর্গক্ষেত্র অঙ্কন করা যায়? দেখো 3 সেন্টিমিটার, 1 2 3, 1 2 3, দ্যাট মিন্স এই হচ্ছে 3 সেন্টিমিটার বিশিষ্ট একটা বর্গক্ষেত্র। আবার এটা নিয়ে যদি কাজ করি তাহলে আসবে, দেখো এখানে একটা বর্গক্ষেত্র, কয়টা আসলো? 3/3। এই বরাবর 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র আসলে আমার দুইটা। অনুরূপভাবে আমি যদি এই বরাবর চিন্তা করি তাহলে কয়টা আসবে? দেখো এখানে একটা। আবার যদি এটা নিয়ে চিন্তা করি তাহলে কোনটা আসবে? এই দেখো এইটা। এই হচ্ছে দুইটা, তাহলে এই বরাবর ছিল দুইটা, এই বরাবর দুইটা, তাহলে 2 × 2 দিস ইকুয়াল টু 4 ইকুয়াল টু 2 স্কয়ার সংখ্যক। এবারে আমি দিব হচ্ছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাহু বিশিষ্ট স্কয়ারের সংখ্যা কয়টা? দেখো 4 সেন্টিমিটার বিশিষ্ট মানে এইদিকে 4 সেন্টিমিটার হতে হবে, প্রস্থ হতে হবে 4 সেন্টিমিটার, তাহলে এইদিকে কয়টা আছে? এরকম একটাই বর্গক্ষেত্র আছে। দ্যাট মিন্স 1 × 1 equal to 1 স্কয়ার। তাহলে টোটাল নাম্বার অফ স্কয়ার equal to 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। দিস ইকুয়াল টু, আমি যদি বলি যে 4/4 অর্ডারের গ্রিড হলে এটা হচ্ছে 4/4 গ্রিড। 4/4 গ্রিডের ক্ষেত্রে তাহলে আমার কি হলো? 1 স্কয়ার থেকে শুরু করে 4 স্কয়ার পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের যোগফলের সমান। তার মানে এটাকে একটু লিখতে পারবো আমি সামেশন অফ r স্কয়ার যদি r = 1 থেকে 4 পর্যন্ত হয়, 4/4 গ্রিড। ওকে, তাহলে যদি আমি বলি এবার যে 4/4 অর্ডারের গ্রিড না নিয়ে যদি আমি বলি n/n অর্ডারের গ্রিড, ফর n/n গ্রিড নাম্বার অফ স্কয়ার ইকুয়াল টু হবে সামেশন অফ r = 1 থেকে শুরু করে n পর্যন্ত এবং এখানে হবে r স্কয়ার, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সমান। এবং এটাই কিন্তু তোমরা সূত্র জানো, 9 এ শিখেছো, এটা মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 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 এটা হবে n স্কয়ার। দিস ইকুয়াল টু আসবে তোমার 1/6 n into n plus 1 into 2n plus 1। তার মানে n/n গ্রিড হলে বর্গক্ষেত্র তৈরি হবে আমার টোটাল 1/6 n into n plus 1 into 2n plus 1, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। এখন আমি এখানে মজার একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই জিনিসটাকে আমি আরো কিভাবে ব্যাখ্যা করতে পারি। এটা তো ধারা দিয়ে যোগ করলাম, যেভাবে তৈরি করে 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 একটা ধারা তৈরি করলাম, যে ধারার যোগফলটা তোমরা নির্ণয় করতে পারো। ক্লাস 9-10 এর সূত্র দিয়ে এটা করা যায়। ইন্টারমিডিয়েটে তোমাদের ধারা চ্যাপ্টার ছিল আরো ডিটেলস, কিন্তু বর্তমানে সেটা নাই। আমি তারপরেও এটা কম্বিনেটরিক্স দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। চিন্তা করে দেখো যে এই জিনিসটাকে আমরা কি করতে পারি। 1/6 n into n plus 1 into 2n plus 1, এটাকে আমরা লিখতে পারি n into n plus 1, এই 2n plus 1 কে লিখলাম n minus 1 plus n plus 2, কারণ n into n minus 1 plus 2 মানে plus 1 ডিভাইডেড বাই এখানে আছে 6 কে আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 3। এবারে যদি আমরা একটা কাজ করি, এইটুকুর সাথে আমরা এই পুরোটুকু একবার গুণ করব, এইটুকুর সাথে একবার গুণ করব, তাহলে কি দেখা যায়? n plus 1 সাজে লিখলাম into n minus 1 প্লাস এই প্লাস চিহ্ন, এইটা দ্বারা এখানে গুণ করলে হবে n plus 2 into n plus 1 into n divided by factorial 3। এটাকে যদি আমরা আলাদাভাবে লিখি তাহলে কি লেখা হবে? n plus 1 into n into n minus 1 divided by factorial 3 plus n plus 2 into n plus 1 into n divided by factorial 3। খুবই মজার একটা জিনিস এসেছে। এবার কি মজার জিনিস তোমরা জানো, যদি আমার nc3 হতো তাহলে কি লিখতা? n এর তিনটা অধক্রমিক পূর্ণ সংখ্যা
n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3, এখানে যে কটা উৎপাদক থাকবে তার ফ্যাক্টরিয়াল সংখ্যা। যদি আমি 10c4 বলি তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 4 হতো। এখন লক্ষ্য করে দেখো, এখানেও কিন্তু তিনটা উৎপাদক আছে এবং n প্লাস 1, তারপরে একটা কম, তারপরে আর একটা কম, কয়টা অধক্রমিক পূর্ণ সংখ্যা n প্লাস 1 এর। তাহলে আমি এটাকে লিখতে পারি n প্লাস 1c3 প্লাস এই জিনিসটাকে আমরা লিখতে পারি n প্লাস 2c3 কম্বিনেশন। তাহলে কম্বিনেশন দিয়ে আমরা দেখলাম যদি n বাই n অর্ডারের গ্রিড হয় তাহলে আমাদের মোট বর্গক্ষেত্র হবে n প্লাস 1c3 আবার n প্লাস 2c3। বাট এটা একটা মুখস্থ বিষয় হয়ে গেল। এটা ঠিক আছে, এটা তো বুঝলাম, কিন্তু কম্বিনেটরিক্স মানে তো বোঝায় যে বাছাই সংখ্যা, যে n প্লাস 1 থেকে 3টা বাছাই করলাম, আবার n প্লাস 2 থেকে 3টা বাছাই করলাম, যে বর্গক্ষেত্র তৈরি হয়ে গেল, লজিক কি? আমি এই লজিকটাই দেখাবো এখন। এখন প্রশ্ন হচ্ছে আমার এখানে বর্গক্ষেত্র অঙ্কন করব আমি এর আগের মতো হিসাব করে না, যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার এইভাবে না। এবারে কিভাবে করব আমি এটা বোঝানোর জন্য তোমাদেরকে যেটা বলছি, আমি এখানে ঘর আছে কয়টা? 4টা। 4টা ঘর থাকলে এখানে এরকম বিন্দু আছে কয়টা? বিন্দু আছে তোমার টোটাল 5টা। দ্যাট মিন্স আমার এই বরাবর বর্গক্ষেত্র থাকে তোমার 4টা। তাহলে এই সরলরেখার উপরে, এই বাহুর উপরে বিন্দু আছে তোমার 5টা। আর যদি বর্গক্ষেত্র যদি আমার এই বরাবর হয় n সংখ্যক, বর্গ যদি হয় তোমার n, এটা কত বাই কত? 1 সেন্টিমিটার বিশিষ্ট বর্গ, সেক্ষেত্রে n যদি হয় n, তাহলে বিন্দু হবে আমার কয়টা? n প্লাস 1 সংখ্যক। আমি যে কাজটা করব সেটা হচ্ছে, মনে করো এই বিন্দুর উপরে আমি এক্সট্রা একটা বিন্দু নিলাম, সে এই কালারের, এর উপরে এখানে একটা বিন্দু নিলাম, এর উপরে এখানে একটা বিন্দু নিলাম, এর উপরে এখানে একটা বিন্দু নিলাম, এর উপর দিকে এখানে আর একটা বিন্দু নিলাম, এবং একটা বিন্দু আমি বাড়িয়ে দিলাম এখানে সমান্তর করতে। আবার এই বরাবর আমি আরেকটা বিন্দু নিলাম, দ্যাট ইজ এইটা। এই বরাবর একটা বিন্দু নিলাম, দ্যাট ইজ এইটা। এক্সট্রা বিন্দু বোঝানোর জন্য এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। এই বিন্দুগুলো কেন নিলাম? আসলে আমি যে কাজটা করতে চাই, এখানে বর্গক্ষেত্র কিভাবে তৈরি হয়েছে লক্ষ্য করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে কাজটা হয়েছে, মনে করো এই বর্গক্ষেত্রের মধ্যে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলে এরকম একটা কর্ণ অঙ্কন হবে। তাহলে এইরকম কর্ণ, এখানে একটা কর্ণ, সে এখানে একটা কর্ণ, এইটা আরেকটা কর্ণ, রাইট? তাহলে আমি এইরকম যতগুলো কর্ণ তৈরি করতে পারবো ততগুলো বর্গক্ষেত্র তৈরি হয়। এখানে এইরকম যতগুলো কর্ণ করতে পারবো, যে কর্ণটা হবে বর্গক্ষেত্রের কর্ণ, সে 2 সেন্টিমিটার বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ এইটা। কিন্তু আবার এইটা কিন্তু কর্ণ হলে হবে না। তাহলে দেখো আমি যে কাজটা আসলে করবো এখানে, সেটা হচ্ছে যে আমার একটা কর্ণ হতে হবে এবং এই কর্ণের দুটা প্রান্তবিন্দু থাকতে হবে। তাহলে একটা কর্ণ বাছাই করতে হবে এবং কর্ণের প্রান্তবিন্দু দুটা বাছাই করতে হবে। এটা কিভাবে করা যায়? আমি যে কাজটা করবো এখানে, সে তোমার এখান থেকে শুরু করে এটা একটা কর্ণ, এই পুরো বর্গক্ষেত্রটাকে আমি দুইটা অংশে বিভক্ত করে দেব। সে এরকম দুইটা অংশে আমি বিভক্ত করে দিলাম। প্রশ্ন হচ্ছে, আমি প্রথমত একটা কাজ করব যে এর উপরে কি বর্গক্ষেত্রগুলো তৈরি করা যায় সেগুলো নির্ণয় করব, নিচে কতগুলো বর্গক্ষেত্র তৈরি করা যায় সেগুলো বের করব, যে যোগ করে দেব। এইবার বর্গক্ষেত্র অঙ্কনের জন্য তোমার কি প্রয়োজন? আমি এখানে যে 6টা বিন্দু নিয়েছি, 1 2 3 4 5 6, আসলে এই 6টা বিন্দু থেকে যে কোনো 3টা বিন্দু বাছাই করাই হবে একটা বর্গক্ষেত্রের নির্ণয়ের উপায়। কারণ আমি তোমাকে বলছি যে এই 3টা বিন্দু বাছাই করবা মানে এটা কি করে তুমি ব্যাখ্যা করবা যেটা একটা বর্গক্ষেত্র। আমি তোমাকে এরকম কথা বললাম যে একটা বিন্দু বাছাই করবা এরকম ভাবে যে বিন্দুটা দিয়ে একটা কর্ণ অঙ্কন করা যায়। মনে করো এই বিন্দুটা দিয়ে এই কর্ণটা অঙ্কন করা যায়। এই যে দেখো এই কর্ণটা অঙ্কন করা যায়, একটা বিন্দু বাছাই হয়ে গেছে। এবার আমি তোমাকে বললাম যে তুমি এবার এই দুটা বিন্দু বাছাই করো প্লিজ। বলবো এটা বাছাই করার লাভ কি? লাভ আছে। লাভ হচ্ছে এই দুটা বিন্দু বাছাইয়ের অর্থ হচ্ছে এই দুটা বিন্দুকে সোজা নামিয়ে দিবা। নামিয়ে দিলে এই কর্ণটাকে
যে দুটা বিন্দুতে ছেদ করবে সেটা দেখো হয় কিনা। যে দেখো এটাকে যদি আমি সোজা নামিয়ে দিই, দিয়ে এই বিন্দুটা পাইলাম, এই বিন্দুটাকে যদি আমি সোজা নামিয়ে দিই তাহলে কর্ণটাকে এখানে ছেদ করে। এইবারে লক্ষ্য করে দেখো তো এটা একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে কিনা এবং এটা কর্ণ কিনা এই বর্গক্ষেত্রের। অবশ্যই বলবা হ্যাঁ বর্গক্ষেত্র। তাহলে আমার এই কর্ণ নির্ণয় করার জন্য কয়টা জিনিস প্রয়োজন হয়েছে? এই বিন্দু প্রয়োজন হয়েছে কর্ণ অঙ্কন করার জন্য, এই দুটা বিন্দু প্রয়োজন হয়েছে এই কর্ণের উপরে দুইটা বিন্দু নির্দিষ্ট করে দেওয়ার জন্য, মানে বর্গক্ষেত্রের শীর্ষ বিন্দুকে নির্দিষ্ট করার জন্য। তার মানে এই 6টা বিন্দু থেকে কয়টা বিন্দু বাছাই করতে হয়েছে? 3টা বিন্দু বাছাই করতে হয়েছে। তুমি যদি চাও যে না আমি এই বিন্দু বাছাই করব, আবার এই 3টা বিন্দু বাছাই করব, নো প্রবলেম। যদি এই কর্ণটা বাছাই করো আর এই 3টা বিন্দু বাছাই করো তাহলে এই বর্গক্ষেত্র অঙ্কন হবে। তাহলে বর্গক্ষেত্র অঙ্কনের জন্য আসলে এই 6টা বিন্দু থেকে 3টা বিন্দু বাছাই করা যায়। তাহলে এই 6টা বিন্দু থেকে 3টা বিন্দু বাছাই করা যায় 6 C 3 ভাবে। অনুরূপ ভাবে এই দিকে লক্ষ্য করে দেখো, এদিকে কয়টা বিন্দু আছে? 5টা বিন্দু। এই 5টা বিন্দু থেকে তুমি যে কোনো 3টা বিন্দু বাছাই করতে পারো। সে কত ভাবে বাছাই করা যায়? 5 C 3 ভাবে, রাইট? এইবারে দেখো লজিকটা ব্যাখ্যা করি এবার। তাহলে আমার বর্গক্ষেত্র যদি হয় n একটা বরাবর, তাহলে মোট এখানে এই বিন্দুগুলো পাওয়া যায় n সংখ্যক, আর এখানে একটা এক্সট্রা বিন্দু নিয়েছিলাম, সেটা কত? 6টা হয়ে গেছিল। দ্যাট মিন্স এখানে এক্সট্রা বিন্দু হলে আরেকটা বিন্দু যদি বাড়িয়ে দাও তাহলে n+2 সংখ্যক, তাহলে এখানে টোটাল হবে n+2 সংখ্যক। তাহলে n+2 সংখ্যক বিন্দু থেকে 3টা বিন্দু বাছাই করা যায় n+2 C3 ভাবে। অথবা প্লাস এই পাশ থেকে যে কোনো 3টা বিন্দু বাছাই করতে পারো। এই পাশে কয়টা বিন্দু আছে? 1 2 3 4 5। ঘর যদি থাকে 4টা, বিন্দু কয়টা? 1 2 3 4 5। তাহলে n সংখ্যক ঘর থাকলে এই পাশে কয়টা বিন্দু আমার আছে? এই সবুজ কালারের কয়টা বিন্দু আছে? এখানে আছে একটা বেশি। দ্যাট মিন্স n+1 সংখ্যক বিন্দু থেকে আরো 3টা বিন্দু বাছাই করা যায়। এবং মজার বিষয় হচ্ছে দিস ইজ ইকুয়াল টু দিস। তার মানে কম্বিনেটরিক্স কি মজার জিনিস, কোথায় কাজ করে দেখো কিভাবে। এটা তোমার নির্ভর করবে তোমার চিন্তা শক্তির উপরে, ফিল করার উপরে। অবশ্য আমার এই চিন্তাটা আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাচ্ছি যে আমাদের উদ্ভাসে একজন, মানে বলবো সে গণিত নিয়ে না পড়লেও গণিত নিয়ে যে তার চিন্তা ভাবনা ছিল, আমি তাকে অনেক স্নেহের চোখে দেখি। এই কারণেই স্নেহের চোখে বলছি, সে আমার বয়সে ছোট, বাট সে ম্যাথমেটিক্স নিয়ে অনেক কাজ করেছে। তোমরা তার অনেক ম্যাথমেটিক্স নিয়ে কাজ দেখেছো। আমি তাকে বলি মাল্টি ট্যালেন্টেড একটা ছেলে, আমাদের চমক হাসান, যার ভিডিও তোমরা এখন ইউটিউবে দেখো। ম্যাথমেটিক্স নিয়ে তার আসলে দেশের জন্য অনেক কিছু করার আছে। সে বাইরে থাকলেও বহুত কিছু তোমাদের জন্য দিয়েছে, তোমরা সেগুলো অবশ্যই দেখবা। চমকের ধারণা থেকে আমার এই জিনিসটা ব্যাখ্যা করা আর কি, মানে চমক এই জিনিসটা অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছিল এবং সেটাই জাস্ট আমি উপস্থাপন করে দিয়েছি তোমাদেরকে যে আসলে কম্বিনেটরিক্স এইভাবে কাজ করে। এবং সেখান থেকে আমি শিখেছি যে আসলে চিন্তার ফল কখনোই বিফলে যায় না, এটা সুফলই পাওয়া যায়। আসলে তোমাদেরকে চিন্তা করতে হবে যে তুমি যে জিনিসটা তোমার পড়ালেখার জন্য লাগছে, তুমি যেগুলো একাডেমিকে শিখছো, সেগুলো আসলে শুধু একাডেমিক সার্টিফিকেট অর্জনের জন্য না, এগুলো তুমি ভবিষ্যতে বাস্তব জীবনে কোথায় কাজে লাগাবা, কিভাবে কাজ করবে এগুলো বাস্তব জীবনে, সেখানে তোমার এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেশ এবং দশের জন্য কল্যাণ বয়ে আনবা। এটাই আমাদের মানে বিশ্বাস আর কি, এটাই আমরা চাই। এবং ধন্যবাদ আবারও চমককে তার এত সুন্দর একটা কনসেপ্ট দেওয়ার জন্য। আমরা কিছু জিওমেট্রিক শেপ দেখেছি সমাবেশ চ্যাপ্টারে। বর্গক্ষেত্র কতগুলো অঙ্কন করা যায়, কতগুলো আয়তক্ষেত্র অঙ্কন করা যায় একটা গ্রিড থেকে। এবার আমরা একটা প্রবলেম লিখব। প্রবলেমটা হচ্ছে যে মনে করো 8টি সরলরেখা এবং 4টা বৃত্ত সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করে। এখানে কিন্তু বলা নাই সরলরেখাগুলো প্যারালাল কিনা, আমি বলেছি সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করে। দেখো মনে করো আমার প্রশ্নটা হচ্ছে 8টি সরলরেখা ও 4টি বৃত্ত সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে, কয়টি বিন্দুতে ছেদ করে। প্রশ্ন হচ্ছে এইটা, 8টি সরলরেখা এবং 4টি বৃত্ত সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে। এখানে টোটাল কেস হবে 3টা। কেস 1 সরলরেখার ছেদ বিন্দু, এটা হচ্ছে আমি সরলরেখার মধ্যে ছেদ বিন্দু বের করব। তাহলে তুমি চিন্তা করে দেখো যে 2টা সরলরেখা সবসময় একটা বিন্দুতে ছেদ করে,
তাহলে আমার সরলরেখা আছে হচ্ছে 8টা। এই 8টা থেকে যে কোনো 2টা সরলরেখা বাছাই করে একটা ছেদবিন্দু বের করা সম্ভব। তাহলে আমি 8টি সরলরেখা হতে 2টি সরলরেখা বাছাই করার উপায় সমান সমান 8C2 এবং এই বাছাই সংখ্যাটার সাথে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে কেন গুণ করব? কারণ 2টা সরলরেখা সর্বোচ্চ একটা বিন্দুতে ছেদ করে। অতএব এক্ষেত্রে ছেদবিন্দু সমান সমান 8C2 into 1। 8C2 মানে 57 ডিভাইড বাই 2, দ্যাট মিনস 28। টোটাল ছেদবিন্দু হচ্ছে 28। এবারে কেস 2, বৃত্তের ছেদবিন্দু। এখন দেখো 2টা বৃত্ত সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করে? যেমন দেখো এই 2টা বৃত্ত একটা বিন্দুতে ছেদ করতে পারে, এই 2টা বৃত্ত কোনো ছেদ নাও করতে পারে যদি অবস্থানটা এরকম হয়। তাহলে এইটা একটা কেস, এইটা একটা কেস, আবার এইটা একটা কেস। তাহলে আমি বের করতে চাইছি সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এখানে কোনো ছেদবিন্দু নাই, এখানে একটা ছেদবিন্দু, আর এখানে ছেদবিন্দু হচ্ছে 2টা। তাহলে আমি বলতে পারি 2টা বৃত্ত পরস্পরকে সর্বোচ্চ 2টা বিন্দুতে ছেদ করে। যদি তাই হয় তাহলে আমি কি করব? 2টা বৃত্তকে সিলেকশন দেব। আর বৃত্ত আছে কয়টা? 4টা। তাহলে 4টা বৃত্ত থেকে 2টা বৃত্ত সিলেকশন দেব, তারপরে তাদের মধ্যে আবার 2টা করে ছেদবিন্দু পাওয়া যায়। তাহলে টোটাল ছেদবিন্দু, অতএব মোট ছেদবিন্দু কিভাবে পাবো? আগে আমি কি করব? 4টা বৃত্ত থেকে যে কোনো 2টা বৃত্ত সিলেকশন দেব। কিভাবে? 4টা বৃত্ত থেকে 2টা বৃত্ত সিলেকশন দেওয়া যায়, 4C2 হবে। 2টা বৃত্ত জাস্ট সিলেকশন দিলাম। এবারে বলো 2টা বৃত্ত পরস্পরকে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করে? 2টা বিন্দুতে ছেদ করে। তাহলে টোটাল ছেদবিন্দু হবে এটা। 4C2 মানে 6 into 2 সমান সমান 12। টোটাল ছেদবিন্দু পাইলাম হচ্ছে বৃত্তের ছেদবিন্দু হচ্ছে 12টা। এবার আসো কেস 3। মনে রাখো যে সরলরেখার ছেদবিন্দু 28টা ছিল। এবার হচ্ছে কেস 3, সরলরেখা ও বৃত্তের ছেদবিন্দু। এখন দেখো তোমাকে তাহলে এবার চিন্তা করতে হবে কি, এর আগে কি করেছি? সরলরেখার ছেদবিন্দু বের করেছি, তখন 2টা সরলরেখা সিলেকশন দিয়েছি, একটা ছেদবিন্দু পেয়েছি। যখন বৃত্তের ছেদবিন্দু বের করেছি তখন 2টা বৃত্ত সিলেকশন দিয়েছি, দিয়ে তাদের টোটাল ছেদবিন্দু বের করেছি। একটা বৃত্ত আরেকটা বৃত্তকে সর্বোচ্চ 2টা বিন্দু ছেদ করে। এবার আমাকে কি করতে হবে? সরলরেখা এবং বৃত্তের ছেদবিন্দু। তাহলে একটা সরলরেখা আমাকে সিলেকশন দিতে হবে, একটা বৃত্ত সিলেকশন দিতে হবে, বিকজ একটা বৃত্তকে একটা সরলরেখা সর্বোচ্চ 2টা বিন্দুতে ছেদ করে। তাহলে বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দু বের করতে হলে একটা সরলরেখা লাগবে, একটা বৃত্ত লাগবে। আমার সরলরেখা ছিল কয়টা? 8টা। তাহলে 8টা সরলরেখা থেকে একটি সরলরেখা সিলেকশন দেওয়া যায় 8C1 ভাবে, ইনটু এবার 4টা বৃত্ত থেকে একটা বৃত্ত সিলেকশন দিতে হবে। তাহলে 4টা বৃত্ত থেকে একটা বৃত্ত সিলেকশন দেওয়া যায় 4C1 ভাবে। তাহলে কি দাঁড়ালো? এখানে একটা সরলরেখা এবং একটা বৃত্ত সিলেকশন দিলাম আমরা। এবার আমরা দেখব যে এদের ছেদবিন্দু, একটা সরলরেখা এবং একটা বৃত্তের ছেদবিন্দু কয়টা? সর্বোচ্চ 2টা। তাহলে টোটাল ছেদবিন্দু হবে 2। তাহলে এই ক্ষেত্রে মোট ছেদবিন্দু সমান সমান 8C1 into 4C1 into 2, দিস ইকুয়াল টু কত আসলো? 432, 32 কোনো 64। অতএব আমাদের 3টা কেজির মোট ছেদবিন্দু 28 প্লাস 12 প্লাস 64, দিস ইকুয়াল টু 104। এটাই অ্যান্সার। তাহলে 4টি বৃত্ত এবং 8টি সরলরেখা সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? 104টি। কয়টি বিন্দুতে মানে বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দু না, আসলে বের করতে বলা হয়েছে টোটাল ছেদবিন্দু কত, যে 8টি সরলরেখা এবং 4টি বৃত্ত কতগুলো ছেদবিন্দু তৈরি করে। আর যদি বলতো যে 8টি সরলরেখা 4টি বৃত্তকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে, সেক্ষেত্রে কি হতো জানো? জাস্ট এই কেসটা, সরলরেখা এবং বৃত্তের ছেদবিন্দুটা, যে সরলরেখা 4টা বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করে। যেমন এরকম একটা প্রবলেম, যে একটা ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজ। প্রশ্ন হচ্ছে একটা বৃত্ত
এই ত্রিভুজকে কয়টা বিন্দুতে ছেদ করে? তাহলে দেখো সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করে, শুধু ছেদ না, কয়টা বিন্দুতে ছেদ করে, সর্বোচ্চ কয়টা বিন্দুতে। তাহলে বৃত্তটাকে এভাবে রাখতে পারি। দ্যাট মিন্স এখানে ছেদ বিন্দু 1 2 3 4 5 6। তাহলে একটা বৃত্ত তিনটা সরলরেখাকে এখানে টোটাল ছেদ করবে হচ্ছে 6টা বিন্দুতে। যদি আমি এখানে ত্রিভুজ না দিয়ে চতুর্ভুজ দিতাম তাহলে ঘটনাটা কি হতো? তাহলে বৃত্ত কয়টা বিন্দুতে ছেদ করবে দেখো, একটা বৃত্ত 4 2 8। যদি আমি এরকম একটা বৃত্ত দিয়ে পঞ্চভুজ আঁকিছি 1 2 3 এই 4 এই হচ্ছে 5, তাহলে আমি যদি বলি একটা পঞ্চভুজকে একটা বৃত্ত কয়টা বিন্দুতে ছেদ করবে? 1 2 3 4 5 6 7 8 9 10টি। তাহলে আমি যদি কম্বিনেশন দিয়ে করি তাহলে তোমাকে চিন্তা করতে হবে, এখানে তোমার এখানে পঞ্চভুজ মানে 5টা বাহু, 5টা বাহু থেকে যে কোনো একটা বাহু আছে এখানে 5C1 ভাবে, আর বৃত্ত তো একটাই 1C1। এবার আসো একটা সরলরেখা একটা বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করে? সর্বোচ্চ 2টা বিন্দুতে ছেদ করে। দ্যাট মিন্স 2 দ্বারা গুণ দিস ইকুয়াল টু 10। এই প্রবলেমটা কেন দেখুন জানো? আজকে সকালে শুনলাম আর কি, আমাদের রাজশাহী ডিভিশনাল যে ম্যাথ অলিম্পিয়াড হলো, একটা প্রশ্ন এসেছে এরকম, 100 বাহু বিশিষ্ট একটি বহুভুজকে একটা বৃত্ত সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে? 100 বাহু বিশিষ্ট একটি বহুভুজ, তার মানে কোনো দুইটা বাহুই প্যারালাল না। তাহলে চিন্তা করো, এই 100টা বাহু থেকে একটা সরলরেখা বাছাই করা যায় 100C1 ভাবে, ইনটু বৃত্ততে একটা 1C1, কিন্তু একটা সরলরেখা একটা বৃত্তকে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করে? 2টা বিন্দুতে। তাহলে দিস ইকুয়াল টু 200, অর্থাৎ আজকে সকালের অঙ্কটার অ্যান্সার ছিল 200টা ছেদ বিন্দু হবে। আমরা ছেদ বিন্দু নিয়ে কাজ করলাম। এবার আমরা শিখব হচ্ছে বিন্যাস এবং সমাবেশের মিশ্র সমস্যা। আমাদের লাস্ট আলোচনা আর কি লেকচারে বিন্যাস ও সমাবেশের মিশ্র সমস্যা। এটাকে বললে ভুল হবে, কারণ এর আগে অনেক আমি সংমিশ্রণ করে ফেলেছি। সমাবেশের সাহায্যে বিন্যাস করেছি, আগে বাছাই করে নিয়েছি, তারপরে সাজাইছি, ওটাও একটা সংমিশ্রণ ছিল। বাট এখানে কিছু স্পেশাল প্রবলেম আছে যেগুলো বুয়েটি রিটেন পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া অনেক এমসিকিউ এসছে দেখছি বিভিন্ন জায়গায়। যেমন একটা প্রবলেম নিচ্ছি আমি এরকম ভাবে, তার আগে একটা কথা বলে নিই। সমাবেশ চ্যাপ্টারের প্রথমে আমি একটা জিনিস আলোচনা করেছিলাম, বিন্যাস এবং সমাবেশের মধ্যে একটা অত্যন্ত সুনিবিড়, অত্যন্ত ভালো একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি ছিল? সমাবেশকে ফ্যাক্টোরিয়াল আর দ্বারা গুণ করলে বিন্যাস পাওয়া যায়, রাইট? এই আর এর পরিচয় কি ছিল? আর এর পরিচয় ছিল প্রতি সমাবেশে বিদ্যমান বস্তুর সংখ্যা, বস্তু বা জিনিস যেটাই বলো, বস্তুর সংখ্যা। ধরুন 100টা জিনিস থেকে 5টা জিনিস বাছাই করলাম, তার মানে আর এর মানে এখানে 5, অর্থাৎ প্রত্যেকটা সমাবেশে যে কয়টা করে বস্তু বিদ্যমান, তার সমাবেশকে ফ্যাক্টোরিয়াল আর দ্বারা গুণ করে বিন্যাস পাওয়া যায়। এটা কখন কখন কাজ করে জানো? ছোট ছোট কিছু প্রবলেম, যেমন আমরা কিন্তু বিন্যাস চ্যাপ্টার এরকম করেছি যে ডিরেক্টর শব্দটার হতে সব কয়টা বর্ণনের সাধারণ ব্যবস্থা বের করেছি, কিন্তু নির্দিষ্ট সংখ্যক কোনো জিনিস আমি নিইনি। যেমন তোমাকে আমি একটা প্রবলেম দিলাম এরকম যে ইংরেজি 26টি বর্ণমালা হতে 3টি ভাওয়েল এবং 5টি কনসোনেন্ট নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়, রাইট? তাহলে দেখো এখানে কিন্তু আমি সবগুলো ভাওয়েল ব্যবহার করিনি, 5টা থেকে 3টা ভাওয়েল নিব, আর কনসোনেন্ট আমাদের আছে 21টা থেকে নিব হচ্ছে 5টা কনসোনেন্ট। আমি সবগুলো নিইনি। বিন্যাস চ্যাপ্টারে আমি কি করেছিলাম? সবগুলো নিয়েছিলাম। তাহলে এখানে কি করবেন? আমাদের টোটাল ভাওয়েল আছে 5টি, টোটাল কনসোনেন্ট 21টি। এটা আমার প্রদত্ত জিনিস। এবার আমার কয়টা ভাওয়েল প্রয়োজন? 3টা ভাওয়েল প্রয়োজন। তাহলে এবং কয়টা কনসোনেন্ট প্রয়োজন? 5টি কনসোনেন্ট প্রয়োজন। তাহলে আমার ভাওয়েল সিলেকশন দিতে হবে আগে। কত হবে? 5C3। ভাওয়েল আছে 5টা, প্রয়োজন হচ্ছে 3টা। এবারে কনসোনেন্ট সিলেকশন কত হবে? কনসোনেন্ট আছে 21টা, আমার প্রয়োজন হচ্ছে 5টি। তাহলে কত ভাবে নেওয়া যাবে? 21C5 হবে। তাহলে টোটাল কয়টা লেটার আমরা নিয়েছি? টোটাল লেটার নিয়েছি আমরা হচ্ছে 8টি। তাহলে আমি আগে সিলেকশন করেছি, ওখান থেকে মনে করো 26টা বর্ণমালা থেকে 3টা স্বরবর্ণ নিয়েছি, 5টা ব্যঞ্জনবর্ণ নিয়েছি, টোটাল 8টা নিয়েছি। এখন কিন্তু সাজাইনি। এবার এই 8টি বর্ণকে
কতভাবে সাজানো যায়? ফ্যাক্টরিয়াল 8 ভাবে। তাহলে অতে শব্দ গঠনের মোট উপায় সমান সমান 5c3 ইনটু 21c5 ইনটু, এটা কিন্তু সমাবেশ, দিস ইজ সমাবেশ। আমরা বলেছিলাম সমাবেশকে ফ্যাক্টরিয়াল r দ্বারা গুণ করলে বিন্যাস পাওয়া যায়। ফ্যাক্টরিয়াল r মানে প্রত্যেকটা সমাবেশে টোটাল কয়টা বর্ণ নিয়েছি আমরা? তাহলে টোটাল বর্ণ নিয়েছি আমরা হচ্ছে 3 আর পাশে 8টি। তাহলে এই 8টি জিনিসকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 8 ভাবে, এবং এটাই বিন্যাস। শব্দ গঠন মানে আমরা বলেছিলাম বিন্যাস হবে। তাহলে দিস ইকুয়াল টু যা হবে সেটাই হচ্ছে শব্দ গঠনের টোটাল উপায়। এটা গেল একটা কেস। মনে করো যে তুমি একটা কাজ করেছো, যে তোমার আব্বা মানে তুমি ঈদের মধ্যে বায়না ধরেছো যে তুমি 5টা শার্ট নিবা। তোমার আব্বু করেছে কি, দোকান থেকে 100টা শার্ট নিয়ে এসেছে, একবারে একই ডিজাইনের, একই কালারের, মানে একই ব্র্যান্ডের 100টা শার্ট নিয়ে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই শার্টগুলো থেকে তুমি যদি 2টা শার্ট বাছাই করো, একটা শার্ট বাছাই করো, 3টা শার্ট বাছাই করো, সে শার্টগুলোর কালার হচ্ছে রেড, 100টা রেড এরকম করতে করতে 100তম রেড শার্ট। প্রশ্ন হচ্ছে তাহলে 1 2 3 এরকম করতে এটা 100তম লাল শার্ট, একই ব্র্যান্ডের, একই সাইজের, সবকিছু একই। এবার আমি বলবো এই 100টা শার্ট থেকে একটা শার্ট কতভাবে বাছাই করা যায়? তুমি যদি বলো 100C1, দ্যাট ইজ ভুল। কারণ কি, এই 100C1 মানে হচ্ছে 100, এর মানে এই না 100টা শার্ট থেকে 100 ভাবে একটা শার্ট বাছাই করবা। তুমি যদি এই শার্টটা নাও তাহলে তোমাকে পরলে যেমন লাগবে, এই শার্টটা পরলেও কিন্তু একই রকমই লাগবে, কারণ একই শার্ট, তো কোনো চেঞ্জ নাই। দ্যাট মিন্স আমি যেটা বলতে চাচ্ছি, এক জাতীয় জিনিস থেকে যে কোনো সংখ্যক জিনিস বাছাই করার উপায় হবে সর্বদা 1। কারণ আমি যদি বলি 2টা করে শার্ট নেবা, মনে করো তুমি এই 2টা লাল শার্ট নিলা, যেরকম গ্রুপ তৈরি হবে, এই 2টা লাল শার্ট নিলেও কিন্তু একই গ্রুপ তৈরি হবে। আমরা সমাবেশ মানে জানি হচ্ছে গ্রুপ গঠন করা, একটা দল গঠন করা, একটা কমিটি গঠন করা। তো এখানে দেখো এই গ্রুপটাকে দেখতে যা লাগছে, এই গ্রুপটাকেও কিন্তু একই রকম লাগছে। তুমি যদি আর উলটপালট করো তাও কিন্তু গ্রুপ চেঞ্জ হবে না, একটাই গ্রুপ তৈরি হয় সবসময়। তার মানে আমি যদি বলি 100টি আর থেকে 5টি আর কতভাবে বাছাই করা যায়, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু 100C5 এটা হবে না। 100C5 মানে মেলা, কয়েক হাজার হবে, কিন্তু অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে তোমার 1। যে 5টা আরই নাও না কেন, গ্রুপ হবে একটাই। তাহলে আমরা সারমর্ম টানতে পারি, যে কোনো সংখ্যক একজাতীয় জিনিস থেকে যে কোনো সংখ্যক একজাতীয় জিনিস বাছাই করার উপায় হবে 1। এটা আমার লাগবে। আমি এবার প্রবলেম লিখব একটা। এক্সামিনেশন শব্দটি হতে 4টি করে বর্ণ নিয়ে মোট সমাবেশ ও বিন্যাস সংখ্যা নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো প্রথমে আমরা দেখব যে এখানে কি কি একজাতীয় আছে। দেখো এ 2টা আছে, এ গেল। এবারে দেখো আই আছে 2টা, আই গেল। এবার আছে তোমার এন আছে 2টা, এন আছে 2টা। তারপরে কি আছে? ই আছে, এক্স আছে, এন চলে গেছে, এম আছে, টি আছে, আর ও আছে। টোটাল এখানে হচ্ছে 11টা বর্ণ। এবার এখান থেকে 4টি করে বর্ণ নিয়ে মোট সমাবেশ এবং বিন্যাস সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কেস তৈরি করবো কয়েকটা। কেস এখানে লিখলাম সমাবেশ, এখানে লিখলাম বিন্যাস। কারণ কি জানো, আমরা যদি সমাবেশ বের করতে পারি, আমরা শিখেছি সমাবেশকে ফ্যাক্টরিয়াল আর দ্বারা গুণ করলে বিন্যাস পাওয়া যায়। তাহলে কেস 1 কিভাবে করতে পারি? আমি আগে এক জাতীয় ঘটনা শেষ করব। কিভাবে? আমি 2টা নিব এক জাতীয়, অপর 2টা অন্য এক জাতীয়। তাহলে 2টি এক জাতীয় ও অপর 2টি অন্য এক জাতীয়। দ্যাট মিন্স এখানে কি বোঝাতে চাইছি আমি? 2টা এক জাতীয় লাগবে, অপর 2টাও অন্য এক জাতীয়। দ্যাট মিন্স 2 সেট এক জাতীয় জিনিস লাগবে। এখানে এক জাতীয় জিনিসের সেট আছে আমার কয়টা? টোটাল 3টা। এই 3 সেট থেকে যে কোনো 2 সেট বাছাই করলেই কিন্তু তোমার 4টি বর্ণ নেওয়া হবে। এই 3 সেট থেকে যে কোনো 2 সেট বাছাই করতে হবে। তাহলে 3 সেট জিনিস থেকে 2 সেট জিনিস বাছাই করা যায় 3C2 হবে। 3C2 মানে হচ্ছে 3। এবার আসুন সমাবেশ পেয়ে গেলাম। তাহলে মোট কয়টা বর্ণ নিয়েছি? 2টা আর 2টা 4টা। তাহলে টোটাল বর্ণ বাছাই করেছি আমরা 4টা।
আমরা কি শিখেছি? সমাবেশ করার পরে, বাছাই করার পরে সেই বাছাইকৃত জিনিসগুলোকে, বাছাইকৃত জিনিস কয়টা? 4টা। ওই 4টা জিনিসকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 4 ভাবে, কিন্তু 2টা এক জাতীয়, দ্যাট মিনস ফ্যাক্টরিয়াল 2 ইনটু অপর 2টাও এক জাতীয়, ফ্যাক্টরিয়াল 2। প্রথম কেস কমপ্লিট। এবার কেস 2, যে 2টি এক জাতীয় ও অপর 2টি ভিন্ন। যদি আমি 2টি এক জাতীয় চাই, তার মানে এক জাতীয় কয় সেট তোমার প্রয়োজন? এখানে আমার আছে টোটাল 3 সেট। তাহলে 3 সেট থেকে যে কোনো এক সেট নিতে হবে। তাহলে 3 সেট জিনিস থেকে এক সেট জিনিস বাছাই করা যায় 3C1 ভাবে। এর মানে কিন্তু একটা বর্ণ আসেনি। এই যে এক জাতীয় 3 সেট থেকে এক সেট নিয়েছো, তার মানে 2টা বর্ণ তোমার চলে এসেছে ইতিমধ্যে। তাহলে 2টি বর্ণ চলে এসেছে। এখন অপর 2টি ভিন্ন। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে যেটা হবে, এই 3 সেট জিনিসের মধ্যে যে কোনো এক সেট এসছে, এই সেটটা আমার চলে এসছে। আর যে বর্ণগুলো থাকলো সেখান থেকে ভিন্ন জাতীয় 2টি বর্ণ নিতে হবে। তাহলে তুমি মনে করবা ভাই আমি এখান থেকে 2টা নেব, উত্তর সঠিক না। কারণ কি? ভিন্ন জাতীয় বর্ণ কি কি হতে পারে? এন, এন, ই, এক্স, এম, টি, ও। তাহলে দেখো এখানে এক সেট এক জাতীয় জিনিস নেওয়ার পরে তোমার যে বর্ণগুলো থাকলো, ভিন্ন জাতীয় কয়টা বর্ণ আছে সেটা দেখবা। ভিন্ন জাতীয় বর্ণ আছে 1 2 3 4 5 6 7টা। কারণ একটা এ একটা ই আসতে পারে, আমার একটা এন একটা এক্স আসতে পারে, তাহলে তো ভিন্ন জাতীয় আসলো, রাইট? তাহলে 5 আর 2 7। এই 7টা বর্ণ থেকে তুমি চাচ্ছ 2টা বর্ণ বাছাই করতে, 7C2। দিস ইকুয়াল টু হবে 42 মানে 21 3 21 63। এখানে আসলো 63 ভাবে। সমাবেশ হয়ে গেল। এবার বিন্যাস। সমাবেশকে ফ্যাক্টরিয়াল আর দ্বারা গুণ করতে হবে। ফ্যাক্টরিয়াল আর মানে হচ্ছে মোট কয়টা বর্ণ বাছাই করেছি আমরা। মোট বর্ণ বাছাই করেছি আমরা 2টা আর 2টা 4টা, ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই। এবার আসি, এখানে খেয়াল করবা 2টি এক জাতীয় অপর 2টি ভিন্ন, অর্থাৎ তুমি টোটাল বর্ণ বাছাই করেছো 4টা, তার মধ্যে 2টা আছে এক জাতীয়। তাহলে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা অবশ্যই ভাগ হবে। কেস 2 কমপ্লিট। এবার কেস 3। কেস 3 তে আমরা লিখব 4টি বর্ণই ভিন্ন ভিন্ন। এবার আসলে 4টি বর্ণ যখন ভিন্ন নেব, এখন চিন্তা করো, আমাকে দেখতে হবে যে এক্সামিনেশন শব্দটিতে ভিন্ন জাতীয় কয়টি বর্ণ আছে। আমি বলেছি ভিন্ন জাতীয়, এর অর্থ হচ্ছে ই এক প্রকারের বর্ণ, আই এক প্রকারের বর্ণ, এন এক প্রকারের বর্ণ, কয়টা করে আছে নট ফ্যাক্ট। ভিন্ন জাতীয় বর্ণ যখন বিবেচনা করব তখন কয়টা করে বর্ণ আছে সেটা নট ফ্যাক্ট। তাহলে এখানে এ একটা, আই একটা, এন একটা, 3টা, আর এদিকে আছে 5টা। তাহলে 8 প্রকারের বর্ণ আছে তোমার। কয় প্রকারের? 8 প্রকারের। তাহলে 8 প্রকারের বর্ণ থেকে তোমাকে নিতে হবে 4টি বর্ণ। তাহলে 8টি বর্ণ থেকে 4টি বর্ণ বাছাই করা যায় 8C4। দিস ইকুয়াল টু 70। সমাবেশ পেয়ে গেলাম। আর বিন্যাস কিভাবে বের করব? আমরা জানি সমাবেশকে ফ্যাক্টরিয়াল আর দ্বারা গুণ করতে হয়। ফ্যাক্টরিয়াল আর মানে মোট কয়টা বর্ণ নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে মোট বর্ণ নিয়েছি 4টা এবং 4টা বর্ণই ভিন্ন, দ্যাট মিন্স ফ্যাক্টরিয়াল 4। তাহলে বিন্যাসের এখানে একটা মান আসবে, এখানে একটা মান আসবে, এখানে একটা মান। এইবারে আমাদেরকে বের করতে বলেছে মোট সমাবেশ ও বিন্যাস সংখ্যা নির্ণয় করো। তাহলে মোট সমাবেশ, অতএব মোট সমাবেশ সমান সমান একটার যোগফল 70 আর 63 133 আর 3 136। মোট সমাবেশ আসলে হচ্ছে 136। এবার মোট বিন্যাস, মোট বিন্যাস ইকুয়াল টু এই কটার যোগফল, এটা প্লাস এইটা প্লাস, এটার অ্যান্সার আসবে 2454। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখিও, কারণ আমার এই তো মুখস্থ আছে, কারণ এতবার এই অঙ্ক করাইছি এবং অনেকবার এসছে পরীক্ষায়। তাহলে আমরা কি করলাম? 4টি করে বর্ণ নিয়ে মোট সমাবেশ এবং বিন্যাস সংখ্যা নির্ণয় করলাম। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এরকম অনেক প্রবলেম আছে। ডিভাস্টেশন শব্দটি হতে প্রত্যেকবারে 4টি করে বর্ণ নিয়ে মোট সমাবেশ এবং বিন্যাস সংখ্যা কত হবে, প্রফেসর শব্দটির ক্ষেত্রে কত হবে, মোহামেডান শব্দটির ক্ষেত্রে কত হবে, আবাহনের ক্ষেত্রে কত হবে, অ্যালজেব্রার ক্ষেত্রে কত হবে, থিসিস থেকে কত হবে, ডিগ্রির ক্ষেত্রে কত হবে, এই যে প্রবলেমগুলো বললাম এগুলো কিন্তু বিভিন্ন সালে আসা প্রবলেম। তোমরা মনে রাখবে যে কটা বললাম মোটামুটি এই কটার মধ্যে হয়তো বা তোমরাও কমন পেয়ে যেতে পারো। তো যাই হোক, আমি আরেকটা প্রবলেম করাবো। এইটা একটু মানে চেঞ্জ আছে, ওটা কনসেপ্ট চেঞ্জ নাই, কিন্তু বর্ণগুলো একটু চেঞ্জ। যেমন তোমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ভর্তির জন্য এখানে কোচিং করতে এসছো,
এই জন্য আমি ইঞ্জিনিয়ারিং জিনিসটা নিয়ে কাজ করি এবার। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং শব্দটি হতে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে মোট সমাবেশ এবং বিন্যাস সংখ্যা কত হবে, এইটা। তাহলে এই প্রবলেমটা আমরা করব। আগে দেখবো আমাদের ই কয়টা আছে। ই আছে 3টা, ই ই ই ট্রিপল ই, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এন আছে আমাদের এন 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 3টা, তাহলে ই গেল, এন গেল। আমার জি আছে 2টা, জি কমপ্লিট। আই আছে 2টা, আই না কমপ্লিট। এন নিয়েছি, ই নিয়েছি, আর আছে 1টি। টোটাল বর্ণ হচ্ছে 11টি। এবারে আমরা 4টি করে বর্ণ নিয়ে মোট সমাবেশ এবং বিন্যাস সংখ্যা নিয়ে নেব। তাহলে এখানে প্রথম কেস, এখানে আমরা আগের মতো হেডিং করি কেস। এখানে হচ্ছে সিলেকশন বা সমাবেশ, আর এখানে লিখব হচ্ছে সাধারণ অ্যারেঞ্জমেন্ট আর বিন্যাস, টোটাল অ্যারেঞ্জমেন্ট। কেস 1, যেহেতু আমাদের এক জাতীয় বর্ণ সর্বোচ্চ 3টা পর্যন্ত আছে, তাহলে কি করতে হবে? তোমাকে 3টা নিতে হবে এক জাতীয়, আর একটা নিতে হবে তাহলে ভিন্ন। তাহলে কেস 1, 3টি এক জাতীয় ও 1টি ভিন্ন। একটা কেস করতে পারি আমি, একটা কেস করতে পারি 2টি এক জাতীয় ও অপর 2টি অন্য এক জাতীয়। 3 নম্বর কেস করতে পারি 2টি এক জাতীয় 2টি ভিন্ন। 4 নম্বর কেস করতে পারি 4টি বর্ণই ভিন্ন। ক্লিয়ার? তাহলে 3টে এক জাতীয় লাগবে আমার। এখন তোমাকে দেখতে হবে 3টা এক জাতীয়ের কয় সেট আছে। 3টা এক জাতীয়ের সেট আছে তোমার 2টা, সেটা হচ্ছে এটা, এই 2 সেট। এই 2 সেট থেকে যে কোনো এক সেট তোমাকে বাছাই করতে হবে। তাহলে 2 সেট 3টা এক জাতীয় বর্ণের সেট থেকে এক সেট বাছাই করার উপায় হবে 2C1, রাইট? তাহলে মনে করো তোমার এই 2 সেটের মধ্যে যে কোনো এক সেট, মনে করো তোমার এই সেটটা নিয়েছি আমি, এই সেটটা এখানে চলে এসছে। একটা যখন ভিন্ন নিব, এই সেটটা আসার পরে বাদবাকি যতগুলো এখানে সেট আছে দেখব ভিন্ন জাতীয় কয়টি বর্ণ আছে। ভিন্ন জাতীয়, তাহলে দেখো ইন এক প্রকারের বর্ণ, জি এক প্রকারের, আই এক প্রকারের, আর এক প্রকারের। তাহলে ভিন্ন জাতীয় আরো আছে 4টি বর্ণ। তাহলে 1 2 3 4, এই 4টা থেকে কয়টা নিতে হবে? 1টি। দ্যাট মিন্স 4C1। তাহলে টোটাল বর্ণ কয়টা বাছাই করলাম? টোটাল বর্ণ বাছাই করেছি আমরা এখানে 4টা, 3টা এক জাতীয়, একটা ভিন্ন। দিস ইকুয়াল টু 8। বিন্যাস হবে কি? সমাবেশ ইনটু ফ্যাক্টরিয়াল, আর মানে 4। 3টা ছিল এক জাতীয় বাই ফ্যাক্টরিয়াল 3। কেস 1 কমপ্লিট। এবার কেস 2, 2টি এক জাতীয়, অপর 2টি এক জাতীয়। এবার আমরা কি করব? 2টা বর্ণ এক জাতীয় আছে, মানে হচ্ছে কমপক্ষে 2টা বর্ণ এক জাতীয় আছে। এইরকম কয় সেট আছে? তুমি বলবো ভাই এখানে 2 সেট আছে। না, 2 সেট না। তুমি এখান থেকে তো 2টা বর্ণ নিতে পারো, 2টা ই 2টা এন, তার মানে 2টা এক জাতীয় 2টা অন্য জাতীয় হয়ে গেল। 2টা এন 2টা জি নিতে পারো, 2টা এন 2টা আই নিতে পারো, 2টা জি 2টা আই নিতে পারো, তাই কি না? তাহলে কয় জায়গা থেকে 2টা এক জাতীয় করে বর্ণ নেওয়া যায়? 2 সেট। 4 জায়গা থেকে, 1 2 3 4, 4টা জায়গা থেকে নিতে পারো তুমি। তাহলে 4টা জায়গা থেকে এই 2 সেট জিনিস নেওয়ার উপায় হচ্ছে 4C2। দিস ইকুয়াল টু 4C2 মানে হচ্ছে 6। 2 সেট নিয়েছি মানে কি 4টা বর্ণ এসছে। এর মানে এই না, এটা মনে করো না এই সেট আমি পুরোটা নিয়েছি। আসলে আমার সোর্স হচ্ছে 4টা, মানে 2টা করে জিনিসের 2 সেট জিনিস নেওয়ার সোর্স হচ্ছে 4টা স্থান। ওই 4টা স্থান থেকে 2 জোড়া আমি নিয়েছি 4C2 ভাবে। তাহলে আমার কোন সেট এসছে আমি জানি না। ধরে নিলাম এখানকার 2টা এন এসছে, 2টা আই এসছে। তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে 2 জোড়া এসছে ওই 2 জোড়া, ওই 2 প্রকারের অক্ষর বাদ দিয়ে দিতে হবে তোমাকে। ওকে, তাহলে এই 2টা বাদ। এবারে আমরা কি করব? তাহলে 2 সেট করে এসছে, 4টা বর্ণ এসছে, আর তো নেওয়ার প্রয়োজন নাই। তাহলে আর কোনো চিন্তা করার প্রয়োজন নাই। দিস ইকুয়াল টু 6। এবার যদি আমরা বিন্যাস বের করি 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 4, কিন্তু 2টা নেওয়া আছে এক জাতীয় ফ্যাক্টরিয়াল 2, অপর 2টা আরেক জাতীয় ফ্যাক্টরিয়াল 2। কেস 2 কমপ্লিট। এবার কেস 3, 2টা নিব এক জাতীয়, 2টা নিব ভিন্ন। তাহলে এক জাতীয় নেওয়ার সোর্স কয়টা আছে তোমার? এক জাতীয় 2টা নেওয়ার সোর্স আছে 4টা। এখান থেকে 2টা নিতে পারো, এখান থেকে 2টা নিতে পারো, এখান থেকে 2টা নিতে পারো, রাইট? তাহলে এই 2টা এক জাতীয় নেওয়া যায় 4টা জায়গা থেকে। 4টা জায়গা থেকে এক সেট নেওয়া যায় 4C1 ভাবে। ইনটু আমার 2টা এসছে কেবল বর্ণ, আর তো 2টা ভিন্ন লাগবে।
তাহলে আমার কোন সেট এসছে, মনে করো দুটা ই এসছে, এই দুটাই এসছে। এখন বলবো হ্যাঁ ই আছে, এখানে এন 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 আছে, জি 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 আছে, আই আই আছে, আর আছে। না, তুমি তো এখানে দুটা ই নিয়ে নিয়েছো সে, আরেকটা যদি ই এখানে চলে আসে তাহলে তো তিনটা ই চলে আসবে, যা কিনা প্রথম ক্ষেত্রে তুমি নিয়ে নিয়েছো। তিনটা এক জাতীয় এখানে নেওয়া যাবে না। তাহলে দুইটা যখন এক জাতীয় চলে আসবে, যে কোনো এক সেট থেকে দুইটা এক জাতীয় চলে এসছে, সেই সেটটাই তোমার বিবেচনার বাইরে চলে যাবে। এবারে ভিন্ন জাতীয় দুটা লাগবে। ভিন্ন জাতীয় বর্ণ কয়টা আছে? 1 2 3 4টা। এই 4টা থেকে এই দুটা জিনিস নেওয়া যায়, 4C2 হবে। দ্যাট মিনস আসছে তোমার এখানে 6 4 6 24 হবে। তাহলে এখানে হবে 24 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই দুইটা আছে এক জাতীয় ফ্যাক্টোরিয়াল 2। 3 নম্বর কেস কমপ্লিট। এবার 4 নম্বর কেস। 4টি বর্ণই যদি ভিন্ন হয়, তাহলে ভিন্ন জাতীয় টোটাল কয়টা বর্ণ আছে আমার? ভিন্ন জাতীয় আছে 1 2 3 4 5। তার মানে এই 5 জাতীয় বর্ণ থেকে 4টা বর্ণ নিতে হবে, 5C4 হবে। দ্যাট মিনস 5। তাহলে টোটাল কত আসলো? 5। তাহলে বিন্যাস কি হবে? 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। তাহলে এখানে এই করে যোগ করবা, মোট সমাবেশ পাবা। এই করে যোগ করলে বাবা তুমি হচ্ছে মোট বিন্যাস। তাহলে এখানে মোট সমাবেশ আর এখানে হচ্ছে মোট বিন্যাস, যোগ করে নেবা, তাহলে হবে অ্যান্সার কমপ্লিট। তাহলে বিন্যাস এবং সমাবেশ চ্যাপ্টার মোটামুটি আমরা শেষ করলাম। তো এরপরেও আমি তোমাদেরকে কিছু প্রবলেম শিট দেব, সেগুলো তোমরা সলভ করবা। আগে সলভ না দেখে আমি সলভ শিট সহকারে দেব, তাহলে তোমরা সেগুলো সলভ করবা। যদি না পারো যোগাযোগ করো আমার সাথে, আমি তোমাদেরকে যথেষ্ট হেল্প করব সলভ করার জন্য, সলভ করে দেওয়ার জন্য। তো আমরা হয়তোবা এই বিন্যাস সমাবেশ চ্যাপ্টার আলোচনা করতে গিয়ে কোনো জায়গায় কোনো মিস্টেক হয়ে গেছে, কোনো কিছু লিখতে ভুলে গেছি, বা কোনো একটা প্রশ্ন লিখতে গিয়ে দেখা গেছে মুখ দিয়ে কথা বলেছি কিন্তু শব্দ ওঠে নাই, এটা হতে পারে। এটা অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং সেটা ধরিয়ে দেবা। আমরা পরবর্তীতে এটা আরও আপডেট করে তোমাদের মাঝে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।